দেখ আমাদের তো এমনিতে আমরা যে চ্যাপ্টারটা পড়তেছিলাম সেটা হচ্ছে রিভেট ওয়েল্ডেড, আর একটা হচ্ছে কি বলে অয়েল রিভেট বোল্ট ওয়েল্ডেড আর বোল্টের আর কি কানেকশন, ঠিক আছে। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে পার্মানেন্ট জয়েন্ট হচ্ছে রিভেট করা এবং হচ্ছে ওয়েল্ডিং করা, আর আরেকটা হচ্ছে টেম্পোরারি যেটা হচ্ছে বোল্টেড জয়েন্ট। যেটা আর বোল্টেড জয়েন্ট আসলে বড় বড় ছিদ্র করতে হয়, সেক্ষেত্রে আমরা জানি যে যখনই কোনো একটা প্লেটের মধ্যে ছিদ্র করা হবে তখন ওই প্লেটের কিন্তু এরিয়াটা কমে যাচ্ছে আলটিমেটলি। মানে ওই বরাবর যদি তুমি একটা দাগ দাও, প্রথমে যেই পরিমাণ প্লেটের যে লেন্থ ছিল বা ওয়াইড ছিল সেই ওয়াইডটা কিন্তু কমে গিয়ে ওই ডায়ামিটার পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে টোটাল যে এরিয়া যখন আমরা ক্যালকুলেট করব তখন কিন্তু আমাদের ওয়াইড কিন্তু থিকনেস বা ডেপথ বলি আমরা, ঠিক আছে। ওইটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এরিয়া পাই। ওই এরিয়াটা যদি আমি বের করতে যাই তখন দেখা যাচ্ছে ওই এরিয়ার মধ্যে থেকে আমাদের ওই ডায়ামিটারটা বাদ দিয়ে তখন কিন্তু ক্যালকুলেট করতে হবে। তাহলে ওই ডায়ামিটার অংশটা বাদ দিলে আমাদের এরিয়াটা বের হয়ে যাবে। এইভাবে যখনই একটা ছিদ্র করব তাহলে একটা ডায়ামিটার বাদ যাবে, যদি 10টা ছিদ্র করি 10টা ডায়ামিটার বাদ যাবে। টোটাল যদি হাফ ইঞ্চি সাইজের যদি 10টা ছিদ্র করা হয় তাহলে হাফ ইঞ্চি ইনটু 10, তাহলে 5 ইঞ্চি পরিমাণ কিন্তু আমার মানে লেন্থ কমে গেল, ঠিক আছে। তাহলে ওই প্লেটের লেন্থ যখন 5 ইঞ্চি কমে যাবে তার স্ট্রেংথ অনেক বেশি বেড়ে যাবে আর কি। তার মানে আমাদের স্ট্রেংথ হচ্ছে কি, আমরা বলি যে স্ট্রেস ইকুয়াল টু হচ্ছে লোড ডিভাইড বাই এরিয়া, এবং এইখানে যে এরিয়াটা কমে যাচ্ছে তার কারণে স্ট্রেসটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এটাকে বলা স্ট্রেস রাইজার বা স্ট্রেস কনসেন্ট্রেশন। হ্যাঁ, স্ট্রেস কনসেন্ট্রেশন হওয়াটা আসলে খুব বেশি ভালো না। যেখানে জায়গায় স্ট্রেস কনসেন্ট্রেশন হয় ওখানে হঠাৎ করেই ফেইলিউর হয় বা ব্রেকিং হয়। এটা একটা প্রবলেম আর কি। স্ট্রেস কনসেন্ট্রেশনটা হইলেই কিন্তু প্রবলেম হবে। তো এখানে আমরা স্ট্রেংথ বের করার জন্য রিভেটেড জয়েন্ট এবং ওয়েল্ডেড জয়েন্ট এরকম দুইটা ইয়াকি সাজাইছি আর কি। আর আরেকটা যেটা আছে বোল্টেড কানেকশন, ওইটা অতটা ইম্পর্টেন্ট না। তোমরা আপাতত রিভেট এবং ইয়ার জন্য ওয়েল্ডিং এর জন্য যে দুইটা কিছু প্রবলেম আমি দিয়েছি, আর এটা হচ্ছে খুরমির বই থেকে আমি দেখাইছি। আর সিঙ্গারের বই আছে, ওখানে তোমরা চ্যাপ্টার 12 একটু লিখে রাখতে পারো চাইলে। চ্যাপ্টার 12টা একটু পড়বা আর কি ভালো করে। এর মধ্যেই আমাদের রিভেটেড বোল্টেড আর ওয়েল্ডেড কানেকশন। চ্যাপ্টার 12 হচ্ছে 411 নম্বর পৃষ্ঠা। এইখানে 1201 নাম্বার প্রবলেম আছে। কয়েকটা এক্সাম্পল প্রবলেম তোমরা যদি দেখো আর কি তাহলে 1201 হচ্ছে একটা, মানে প্রবলেমগুলো অনেক বড় বড় বাট মানে বেশি কিছু না, লোড এবং স্ট্রেস বের করা আর কিছুই না। এবং সেক্ষেত্রে স্ট্রেস বের করার সময় খেয়াল রাখতে হবে যে কোন জায়গায় কোন অংশটা বাদ দিতে হবে, যেখানে ছিদ্র আছে এই অংশগুলোকে আমাকে বাদ দিয়ে দিয়ে করতে হবে আর কিছুই না, ঠিক আছে। আর এখান থেকে এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে হবে। আর এই হচ্ছে অবস্থা। আর সাথে আর একটা আছে 1201, 1212 আর 1219। এই তিনটা প্রবলেম তোমরা যদি সলভ করো আশা করি রিভেটের কোনো প্রবলেম আর থাকবে না। 1201, 1212 আর 1219 তিনটাই করা আছে তোমাদের, বুঝতে পারছো? আর আমি এখানে যেগুলো দিছি এগুলো একটু তোমরা খুবই বই থেকে দেখবা তাইলে হবে। যেখানে আমরা সিঙ্গেল শেয়ার মানে একটা যদি শেয়ারিং এরিয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলছিলাম পাই ডি স্কয়ার বাই 4 ইনটু টাউ, এটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাবো হচ্ছে ফোর্স। তো আলটিমেটলি যেটা হয় যে স্ট্রেংথ যদি আমি বের করতে চাই n সংখ্যক শেয়ারের জন্য, সরি রিবেটেড জয়েন্ট যদি আমাদের n সংখ্যক রিবেট থাকে তাহলে n দিয়ে মাল্টিপ্লাই করব, আর ডাবল শেয়ারের জন্য আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। এটা লাস্ট দিন আমরা ডিসকাস করছি। স্ট্রেংথ অফ রিবেট জয়েন্ট ইজ ইন শেয়ার। এক্ষেত্রে গ্রস ডায়ামিটার অফ রিবেট, একটা রিবেটের যে ডায়ামিটার সেগুলো আমরা মাল্টিপ্লাই করলেই আমরা d এর মানটা পাবো আর কি। d টা হচ্ছে আমাদের যে স্ট্রেংথ সেটা ডায়ামিটার, রিবেটেড ডায়ামিটার কি। হ্যাঁ, এলপি তে সেকশন মনে একটা আছে প্রেজেন্টের। হ্যাঁ বলো। প্রেজেন্ট একটা আছে কোনটা কিসে? এলপি তে আপনার প্রেজেন্টের অপশন একটা আছে। ও আচ্ছা, তাহলে আরেকটা করে দেব, সমস্যা নেই। ঠিক আছে। তো যাই হোক এখান থেকে তোমাদের তো সময় আছে, আমরা করে দেব ক্লাসের শেষে। হ্যাঁ, তাহলে স্ট্রেংথ অফ ওয়ান রিভেট সেটা হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4 ইনটু টাউ এ। যদি n সংখ্যক রিভেট হয় n দিয়ে মাল্টিপ্লাই করব আর কিছু না। আর এখানে যদি ডাবল রিভেট হয় তাহলে সেক্ষেত্রে মানে ডাবল শেয়ার হয় তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে দুইটাতেই, ঠিক আছে। আর এখানে আমরা আরেকটু দেখাইছিলাম যে শেয়ারিং ভ্যালু বের করার জন্য আমরা তিনটা জিনিস, একটা হচ্ছে শেয়ারিং, বেয়ারিং আর টিয়ারিং। টিয়ারিংটা বলছিলাম হচ্ছে প্লেট যখন ছিঁড়ে যাবে আর কি, প্লেট যখন ছিদ্র হয়ে প্লেটটা ছিঁড়ে যাবে তখন সেটাকে বলছে টিয়ারিং। আর যদি রিভেট ছিঁড়ে যায় তাহলে সেটাকে বলা হয় বিয়ারিং। আর নরমালি তো শেয়ারিং তোমরা জানোই যে যে কোনো একটা সিলি হতে পারে, ঠিক আছে। রেজিস্ট্যান্স অফার্ড বাই রিভেট, যখন কোনো ছিঁড়বে না বাট স্ট্রেংথ কাজ করবে আর কি, সেই ক্ষেত্রে আমরা বলছি শেয়ারিং ভ্যালু, ঠিক আছে।
এই হলো অবস্থা। হ্যাঁ মাসুম, হ্যাঁ হ্যাঁ আসছে আসছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখানে পাই ডি স্কয়ার বাই 4 ইনটু টাউ দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে শেয়ারিং এর জন্য যে ফোর্স দরকার সেটা, আর যদি ডাবল হয় তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। বিয়ারিং এর জন্য আমরা জানি যে বিয়ারিং স্ট্রেস যা হবে ওইটা মাল্টিপ্লাই বাই এরিয়া। এরিয়ার জন্য আমরা থিকনেস এবং ডায়ামিটার অফ দা রিবেট, যেহেতু বিয়ারিংটা হবে হচ্ছে রিবেটের জন্য, তার মানে বিয়ারিং এর যে এরিয়াটা সেটা আসবে হচ্ছে রিবেটের এরিয়া থেকে, থিকনেস মাল্টিপ্লাইড বাই ডায়ামিটার, ঠিক আছে। এই থিকনেস অফ মেইন প্লেট, এটা কিন্তু আমাদের মেইন প্লেটের থিকনেস থাকবে। আর আরেকটা থাকবে হচ্ছে স্ট্রেংথ অফ প্লেট, যেটা আমরা টিয়ারিং কথা বলছি আর কি, পিটি, সেটা হচ্ছে সিগমা টিয়ারিং স্ট্রেস মাল্টিপ্লাইড বাই ওখানকার যে টিয়ারিং যখন হবে তখন নিশ্চয়ই ওই ডায়ামিটারটুকু বাদ যাবে আর কি, আমাদের পিচ অফ দ্য রিভেট এন্ড দ্য থিকনেস অফ দ্য প্লেট, এটা হচ্ছে টি। আর মাঝখানে যেটা আছে ডি হচ্ছে আমাদের ডায়ামিটার, ঠিক আছে, পি মাইনাস ডি মাল্টিপ্লাইড বাই টি। পারমিসিবল টেনসাইল স্ট্রেস ফর দ্য প্লেট ম্যাটেরিয়াল মাইনাস হচ্ছে পিচ। পিচ আমরা বলছিলাম যে দুইটার মাঝখানে যে ডিসটেন্সটা থাকবে সেটা, ঠিক আছে। আর এফিসিয়েন্সি যখন ক্যালকুলেট করব তখন হচ্ছে লিস্ট মানে হচ্ছে মিনিমাম ভ্যালু অফ পিএস, পিবি এবং পিটি, তিনটার মধ্যে আমাদের শেয়ারিং, বেয়ারিং এবং টিয়ারিং এর সবচেয়ে কম যে ভ্যালুটা সেটা ডিভাইড বাই পি। পিটা হচ্ছে আমাদের সিগমা 1 মাল্টিপ্লাইড বাই পি ইনটু টি, পুল রিকোয়ার্ড টু লিফট অফ দা আনরিভেটেড প্লেট। একটা আনরিভেটেড প্লেটকে আমরা যদি টানি তাহলে সেই ক্ষেত্রে যেই পরিমাণ ফোর্স তার মধ্যে দেওয়া যাবে সেই ফোর্সটা কেন, তার মানে লার্জেস্ট পি হচ্ছে পি, ঠিক আছে, সবচেয়ে বড় ভ্যালু যেটার মধ্যে আমরা ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই করতে পারবো সেটাকে আমরা বলছি পি। আর মিনিমাম গুলোর মধ্যে আবার যেটা সবচেয়ে কম সেটাকে আমরা দেবো হচ্ছে উপরে, তাহলে এই দুইটা দিয়ে পাবো হচ্ছে রিভেট জয়েন্টের এফিসিয়েন্সি। এখান থেকে আমরা এক্সাম্পলও দেখাইছিলাম একটা, যে শেয়ারিং স্ট্রেস লোড পাওয়া গেছে 22.81, বিয়ারিং পাওয়া গেছে রিবেটের জন্য 39.6 আর টিয়ারিং পাওয়া গেছে 36.48। এর মধ্যে লিস্ট যেটা সেটা হচ্ছে শেয়ারিং 22.81। এটাই আমরা হচ্ছে বলবো যে ওই রিবেট জয়েন্টের ক্ষেত্রে মিনিমাম যেটা থাকবে ওইটাই হবে ওই অ্যাবভ ভ্যালু বা স্ট্রেংথের ভ্যালু অফ দ্যাট রিবেট, ঠিক আছে। এরপর 19.2 তে আরেকটা প্রবলেম দেখছিলাম, সেখানেও একই রকম শেয়ারিং স্ট্রেস, বিয়ারিং স্ট্রেস এবং টিয়ারিং স্ট্রেস বলা আছে। সেখান থেকে আমরা জাস্ট তিনটার লোডের ভ্যালু বের করব। ফর্মুলা ওই আগের মধ্যে পাই ডি স্কয়ার বাই 4 মাল্টিপ্লাইড বাই টাউ, যেহেতু ডাবল শেয়ার বলা আছে মানে টু প্লেটস বলা আছে জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করা আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো বিয়ারিং অফ রিবেটস, বিয়ারিং স্ট্রেস মাল্টিপ্লাইড বাই টি ইনটু ডি মাল্টিপ্লাইড বাই 2, আর টিয়ারিং এর জন্য আমরা জানি সিগমা টি ইনটু পি মাইনাস ডি ইনটু টি, ঠিক আছে। এখান থেকে করলে আমরা তিনটাই পাইলাম, সেখান থেকে 44, 64, 30, তাহলে মিনিমাম কত আছে 30টা ইউজ করে আমরা বের করব এফিসিয়েন্সি। হ্যাঁ, 30 এফিসিয়েন্সি বের করার জন্য আমাদের মিনিমাম ফোর্স যেটা ওটা থাকবে উপরে, আর নিচে থাকবে হচ্ছে আমাদের প্লেটের যেটা ফোর্স, যদি আমি কোনো রিবেট ব্যবহার না করি তাহলে তার জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে সিগমা টি ইনটু পিটি। এখানে টোটাল পি ইনটু টোটাল টি, এখানে পি মাইনাস ডি বাদ যাবে না, এটা মাথায় রেখো তাহলে হবে, ঠিক আছে। টিয়ারিং এর জন্য যেটা ছিল প্লেটের সিগমা টি ইনটু পি মাইনাস ডি ইনটু টি, ওখানে ডায়ামিটার বাদ না গিয়ে শুধু রিবেট বাদ না গিয়ে আমি শুধুমাত্র প্লেটের যে পি সেটা ইউজ করলে হবে। তাহলে এখানে আসবে 50, তাহলে নিচে উপরে 30 নিচে 50 করলে 60%। সিমিলারলি আরেকটা ডাবল রিবেটেড এর ক্ষেত্রে আমরা টাওয়ার ভ্যালু জানি 80 মেগাপাস্কেল, সিগমা সি 160, সিগমা টি হচ্ছে 100, ঠিক আছে। ফাইন্ড দ্য পুল পার পিচ লেন্থ অফ দ্য জয়েন্ট এন্ড এফিসিয়েন্সি অফ দ্য জয়েন্ট। এটা যদি বের করি তাহলে সেক্ষেত্রে দেখো এখানে প্রবলেমটা কি দেখাচ্ছে, এরকম আরেকটা আরেকটা ফিগার দেওয়া আছে, a 200 into 20 mm stair step is spliced as shown in figure 29.14। তাহলে সেই ক্ষেত্রে দেখো 200 mm আমাদের লেন্থ, এখানে 1 2 3 4 দুইটা করে এক জায়গায় রিবেট করা আছে আর সিঙ্গেল রিবেটও করা আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখো the rivets are 30 mm in diameter, the allowable working stress are 70 megapascal in shear, 180 megapascal in bearing and 90 megapascal in tearing. What is the safe load on splice strap and efficiency of the joint? তাহলে এই ক্ষেত্রেও আমাদের ওই যে সেফ লোড কত সেটা বের করতে হবে। তার মানে তিনটা লোডের মধ্যে যেটা মিনিমাম থাকবে সেটা হচ্ছে আমাদের সেফ লোড, আর
এফিসিয়েন্সি বের করার জন্য আমাদের তিনটা লোডের মধ্যে মিনিমামটা উপরে থাকবে আর নিচে থাকবে হচ্ছে আমাদের ল্যাপটপ নিয়ে শুনি এটা তো আইডি মনে চেঞ্জ হচ্ছে নতুন আরেকটা দিছি তো সেই ক্ষেত্রে আমাদের সেফ লোড কত আসবে এটা আমরা এখান থেকে বের করব জাস্ট ওই আগের মতোই এখানে যেহেতু ডাবল শেয়ারিং অফ রিবেটস সেক্ষেত্রে হচ্ছে 3 * 2 * tau pi d square by 4 ঠিক আছে এখানে তিনটা আছে আর কি সেজন্য আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করছি আর ডাবল শেয়ার যেহেতু এজন্য 2 আর বেয়ারিং এর ক্ষেত্রেও তাই তিনটা আছে সেজন্য 3 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে আলটিমেটলি আমাদের 2,97,000 নিউটন আর 3,24,000 নিউটন আর 3,06,000 নিউটন আর এখান থেকে যে প্লেটের ইয়েটা পাবো টিয়ারিং স্ট্রেস মেইন প্লেটের ক্ষেত্রে আমরা সেটা পাচ্ছি হচ্ছে 2,52,000 নিউটন মানে 252 কিলোনিউটন এখান থেকে আমরা বের করে দেখব যে আসলে কত আসে আচ্ছা এফিসিয়েন্সি যখন বের করব তাহলে এর মধ্যে যেটা মিনিমাম ছিল 297 উপরেরটাতে আর কি 2,97,000 নিউটন মিন্স 297 কিলোনিউটন ঠিক আছে 297 কিলোনিউটন উপরে থাকবে আর নিচে থাকবে হচ্ছে আমাদের টোটাল যে প্লেটের আনরিভেটেড স্টিল স্ট্র্যাপ সেটা 360 তাহলে 360 দ্বারা যদি ডিভাইড করি তাহলে পাবো 82.5% এই আর কি আর আমাদের উপরের মধ্যে থেকে মিনিমাম যে সেফ লোড সেটাকে আমরা বলবো 297 কিলোনিউটন কারণ এখানে আমাদের 297 324 আর 306 এই তিনটা আছে ঠিক আছে আচ্ছা এরপরে কিছু প্রবলেম আছে তোমাদের কুর্মির বইয়ের নাম্বার 1 2 3 4 এই চারটা প্রবলেম এখানে দেওয়া আছে তোমরা আগের মতো করে নিজে এই চারটা প্রবলেম সলভ করবা এবং আমাকে এই চারটার সাথে ওই যে সিঙ্গারের বইয়ে আমি যে দুইটার কথা বললাম দুইটা না তিনটা প্রবলেম কথা বললাম এগুলো করে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করবা ঠিক আছে এখান থেকে হয়তো আমি একটা পরীক্ষা নিব আর কি নেক্সট হচ্ছে সিটি ঠিক আছে শোনা যাচ্ছে ফারুক জি স্যার শুনতেছি তাহলে এখানে চারটা আর एग्जांपल যেগুলো আমি দিছি আর কি এখানে বোধহয় তিনটা প্রবলেম আছে 1 2 এবং 3 ঠিক আছে সরি 1 2 এর মতো 3 নাম্বারটা আমি দেই নাই তাহলে এখানে আরেকটা প্রবলেম বের হলো 29.3 এটা एग्जांपल প্রবলেম আর 29.4 তাহলে এখানে তিনটা एग्जांपल আমি দেখাই দিছি আর তোমাদেরকে প্রবলেম যেটা দেওয়া আছে এখানে চারটা এক্সারসাইজের আর একটা হচ্ছে एग्जांपल এই পাঁচটা প্রবলেম আছে ঠিক আছে এই পাঁচটা প্রবলেম সলভ করবা সবাই আর ওয়েল্ডেড জয়েন্টের ক্ষেত্রে একটু দেখো কিভাবে আমরা ক্যালকুলেটগুলো করব একটা টাই বার ইজ welded to a plate as shown in figure 30.6 find the strength of the weld take size of the fillet as 6 mm and working stress of the fillet weld as 100 megapascal এখানে যে স্ট্রেসের ভ্যালুটা সেটা হচ্ছে 100 মেগাপাস্কেল আমাদের লোড দেওয়া আছে কোন ডাইরেকশন সেটা আমরা দেখাচ্ছি আর লেন্থ গুলো কিন্তু বলে দেওয়া আছে ওয়েল্ডেড যে করা হয়েছে যে ফিলেট গুলো আছে সেটার লেন্থ হচ্ছে প্রথমত যেখানে জয়েন্ট এজে আছে 100 মিলিমিটার লেন্থ তারপর আবার 100 আবার 100 তাহলে সাইজ অফ দা ওয়েল্ড সেই ক্ষেত্রে 6 মিলিমিটার এন্ড স্ট্রেস অফ ফিলেট ওয়েল্ড সিগমা ইকুয়াল টু 100 মেগাপাস্কেল 100 মেগাপাস্কেল মানে 100 নিউটন পার মিলিমিটার স্কয়ার হবে এখানে পার হবে বার দেওয়া আছে আর সাইজ অফ দা ওয়েল্ড মিন্স এখানে ওয়েল্ডিং এর যে থিকনেসটা আছে সেটা হচ্ছে 6 মিলিমিটার ঠিক আছে যে ফিলেটের সাইজ যেটা আর এই ক্ষেত্রে আমাদের জিওমেট্রি অফ দা ওয়েল্ড উই ফাইন্ড দা লেন্থ অফ দা ফিলেট এখন যদি আমি টোটাল কতখানি লেন্থে আমি ওয়েল্ডিং করছি এটা লম্বা আমি যদি বের করতে চাই তাহলে একদম উপরের টপ পেজের টপ সাইড থেকে এখান থেকে শুরু করে আমরা আস্তে আস্তে বামে যাব আবার নিচে আসবো আবার ডানে যাব তার মানে এখানে 100 প্লাস 100 প্লাস 100 টোটাল লেন্থ হচ্ছে 300 মিলিমিটার ঠিক আছে লেন্থ অফ দা ফিলেট ওয়েল্ড 300 মিলিমিটার আমাদের লেন্থ আর ওইটার থিকনেস বা বলা আছে ফিলেট বলা আছে 6 মিলিমিটার ঠিক আছে আর ইফেক্টিভ থ্রোট থিকনেস বলতে যেখানে আমরা একদম থ্রোটের কাছে আর কি গলার কাছে 70% নরমালি 6 যদি মাঝখানে হয় একদম থ্রোটের কাছে আসে এটা 70% হয়ে যাবে এটা আমাদের ফর্মুলা আর কি ঠিক আছে তাহলে 0.7 * 6 means 4.2 642 4.2 মিলিমিটার আর স্ট্রেংথ অফ দা ওয়েল্ড তখন কত হবে স্ট্রেংথ হচ্ছে স্ট্রেংথ মিন্স এখানে আমাদের কিন্তু লোড এটা মাথায় রাখবা ওয়েল্ডিং এর ক্ষেত্রে বা রিভেটের ক্ষেত্রে আমরা স্ট্রেংথ যখনই বলি তখন এটাকে লোড দ্বারা আইডেন্টিফাই করি হ্যাঁ স্ট্রেংথ মিন্স এখানে লোড দ্বারা আইডেন্টিফাই করা হচ্ছে আর
মানে কি পরিমাণ লোড সে ক্যারি করতে পারবে, এটা দিয়ে তার স্ট্রেংথকে বোঝাচ্ছে আর কি। তাহলে পি ইকুয়াল টু হচ্ছে এখানকার যে এরিয়া হচ্ছে কিভাবে পাবো, লেন্থ হচ্ছে এল আর উইডথ বা থিকনেস হচ্ছে টি, তাহলে এল ইনটু টি মাল্টিপ্লাইড বাই স্ট্রেস। স্ট্রেসের ভ্যালু বলে দেওয়া আছে 100 মেগাপাস্কেল আর মাল্টিপ্লাইড বাই এরিয়া কিভাবে পাবো, লেন্থ হচ্ছে 300 মিলিমিটার আর মানে আমাদের যে ইফেক্টিভ থ্রোট থিকনেস, আমাদের যদি টোটাল ফিলেট হয় 6 মিলিমিটার, তার 70% হচ্ছে আমাদের ইফেক্টিভনেস। ঠিক আছে, ইফেক্টিভনেস মিন্স সব জায়গাতেই একদম 70% করে আছে, আর বাকি কিছু কিছু জায়গায় হয়তো বা 90% 100% থাকতে পারে, এজন্য আমরা নরমালি 70% ধরে নিব। যদি বলে দেওয়া থাকে যে ইফেক্টিভ থ্রোট থিকনেস 80%, তাহলে তোমরা 0.8 দিয়ে মাল্টিপ্লাই করো, আর যদি কিছু না বলা থাকে তাহলে আমরা 0.7 ইউজ করব। ঠিক আছে, 70% ইউজ করব। তাহলে এখান থেকে আমরা ওয়েল্ডিং স্ট্রেংথ বা লোড যেটা পাই 126 কিলোমিটার, তাহলে এখান থেকে আমরা পি এর ভ্যালুটা আইডেন্টিফাই করতে পারি। আবার পি যদি বলে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফিলেট ওয়েল্ডের যে স্ট্রেসের ভ্যালু সেটা কিন্তু বের করতে পারবো, সিগমা ইকুয়াল টু কত হবে। পি যদি জানা থাকে তাহলে সিগমা ইকুয়াল টু পি বাই এলটি। ঠিক আছে, পি বাই এরিয়া সমান সমান আছে লেন্থ মাল্টিপ্লাইড বাই থিকনেস। বুঝা গেছে? জি স্যার। এরকম করেও দুই তিনটা প্রবলেম আছে আর কি। এটাও কিন্তু আমাদের ডাবল ইয়ার, দেখো দুইটা প্লেটকে আমরা জাস্ট জয়েন করছি, এখানে কি একটা টাইবার, একটা আছে 120 মিলিমিটার বাই 10 মিলিমিটার, মানে লেন্থ হচ্ছে 120 মিলিমিটার আর লেন্থ ওয়েডথ হচ্ছে 10 মিলিমিটার, ওয়েল্ডেড টু অ্যানাদার টাইবার বি, ওটা 120 বাই 15, একটা থিকনেস হচ্ছে 15 আর একটা আছে 10, নিচেরটা 15 বি প্লেট আর উপরেরটা 10, বাট দুইটার মধ্যে লোড অ্যাপ্লাই করা আছে 120 কিলোনিউটন। determine the size of the end fillet, তাহলে end fillet এর সাইজ কত সেটা বের করতে হবে, such that the stresses in both the fillet are same, take allowable stress in the weld as 100 megapascal। দুই পাশের যে ফিলেট দুইটাই কিন্তু আমাদের সেম বলা আছে আর কি স্ট্রেসটা। তাহলে স্ট্রেসের ভ্যালুটা এখন দেখো, এখানে পি এর ভ্যালু 120 কিলোনিউটন মিন্স 120 × 10⁻³ নিউটন, আর সাইজ বলে দেওয়া আছে 120 মাল্টিপ্লাইড বাই 10 আর প্লাস 120 মাল্টিপ্লাইড বাই 15, আর আমাদের যে স্ট্রেসের ভ্যালু সেটা বলা আছে অ্যালাউয়েবল স্ট্রেস হচ্ছে সিগমা ইকুয়াল টু 100 মেগাপাস্কেল, মানে 100 নিউটন পার মিলিমিটার স্কয়ার। তাহলে এখানে আমাদের যেটা বলি যে ইফেক্টিভ থ্রোট থিকনেস কত আসে, সেটা হচ্ছে 0.7 ইনটু এস। তাহলে এ এর জন্য যদি 0.7 ইনটু এস হয় আর বি এর জন্য তাহলে কি হবে, তার 1.5 টাইমস, হ্যাঁ এটা হচ্ছে 1.05 এস। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেহেতু থিকনেস বি এর বেশি আর কি, সেজন্য এটা বেড়ে গেছে। আর স্ট্রেংথ অফ ওয়েল্ড এ তাহলে কত আসবে, পি সমান সমান এরিয়া ইনটু স্ট্রেস, তাহলে এরিয়া সমান সমান কত 120 মাল্টিপ্লাইড বাই 0.7 এস ইনটু 100, এখান থেকে পাবো 8400 এস। এখন এস এর ভ্যালু আমাকে বের করতে হবে, এখানে আমাদের টোটাল যে স্ট্রেংথ সেটা হচ্ছে পি, পি এর মান হচ্ছে 120 ইনটু 10⁻³ তাহলে 120 সরি হ্যাঁ 120 ইনটু 10⁻³ সমান সমান আমাদের ওই দুইটা যে টোটাল পি এ প্লাস পিবি, মানে এ এর জন্য যে স্ট্রেংথ এবং বি এর জন্য যে স্ট্রেংথ বা এ টোটাল ক্যারিং লোড প্লাস বি টোটাল ক্যারিং লোড ইকুয়াল টু হচ্ছে 120। সেখান থেকে আমরা সাইজ অফ দ্য এন্ড ফিলেট, ঠিক আছে কিছু অংশ বাকি আছে আসলে, আমি এই যে বই থেকে নিয়েছি তো স্ক্রিনশট, যাই হোক এখান থেকে তোমরা বের করবা যে এন্ড ফিলেটের পরিমাণটা কত আছে, হ্যাঁ এস এর ভ্যালুটা কত আসে, ঠিক আছে। সাইজ অফ দা ওয়েল ইন দা আপার প্লেট, এটা হচ্ছে 10 মিলিমিটার যেহেতু এজন্য আমরা এস হচ্ছে সাইজ অফ দা ওয়েল ফিলেটের, ওই এস এর ভ্যালুটা এখান থেকে বের করতে হবে যে 21000 এস সমান সমান হচ্ছে 120 ইনটু 10⁻³, তাহলে সেখান থেকে আমরা এস সমান সমান 120 মাল্টিপ্লাইড বাই 10⁻³ ডিভাইড বাই 21000, তার মানে 120 কে 21 দ্বারা ভাগ করলে যা আসবে সেটা হচ্ছে আমাদের এস এর ভ্যালু, ঠিক আছে। সিমিলারলি অন্য আরেকটা প্রবলেম আছে, স্টিম বয়লার অফ 800 মিলিমিটার ডায়ামিটার ইজ মেড আপ অফ 10 মিলিমিটার থিক প্লেট, একটা বয়লার তৈরি করা হয়েছে যেখানে 10 মিলিমিটার প্লেটের থিকনেসের প্লেট ব্যবহার করা হয়েছে এবং তার ওই পুরো বয়লারের ডায়ামিটার হচ্ছে 800 মিলিমিটার। If the boiler is subjected to an internal pressure of 2.5 megapascal, find the circumferential and longitudinal stresses induced in the boiler plates. এই ক্ষেত্রে বয়লার যে প্লেট আছে তার মধ্যে সার্কামফারেন্সিয়াল এবং লংগিটিউডিনাল স্ট্রেস, লংগিটিউডিনাল মিন্স দৈর্ঘ্য বরাবর যে স্ট্রেসটা কাজ করবে সেটা, সার্কামফারেন্সিয়াল হচ্ছে আমাদের পার্শ্ব বরাবর যেটা আর কি, ঠিক আছে।
আমরা নরমালি এটা কিন্তু আমাদের যে থিন প্লেট প্রেসার ভেসেল ছিল, তোমাদের একটা চ্যাপ্টার পড়াইছিলাম প্রথম দিকে, মনে আছে কিনা? একটা ছিল PD/2T আর একটা ছিল PD/4T। এই ফর্মুলা ইউজ করলে তোমরা ওখান থেকে বের করে ফেলতে পারবে। ঠিক আছে, যাই হোক আপাতত আমাদের ওয়েল্ডিং এর এই পর্যন্তই শেষ। এখান থেকে এফিসিয়েন্সির কিছু ইয়ে আছে, মানে স্ট্রেসের সাথে এফিসিয়েন্সি PD/2T করলে সেখান থেকে এফিসিয়েন্সিতে মাল্টিপ্লাই করলে আমরা অরিজিনালটা পাবো। কারণ আমরা জানি এফিসিয়েন্সি সমান সমান কি আউটপুট বাই ইনপুট। আমার যদি ইনপুটে এত হয় তাহলে আউটপুট কত হবে সেটা আমরা এখান থেকে বের করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা শেষ। তাহলে আজকে মোটামুটি তোমাদের এই পর্যন্তই। এখন আমার এখান থেকে কিছু না বুঝলে সেটা বলো, খুব সংক্ষেপিত আর কি। হ্যাঁ আচ্ছা স্যার, জয়েন্টের এফিসিয়েন্সি বলতে আমরা কি বুঝি? জয়েন্ট এফিসিয়েন্সি বলতে হচ্ছে ওই জয়েন্টটা, আসলে মনে করো একটা প্লেটের এফিসিয়েন্সি, একটা জয়েন্ট আমি যদি করি দুইটা প্লেটের মাধ্যমে, ঠিক আছে, তাহলে ওই জয়েন্টটা কি কত পার্সেন্ট এফিসিয়েন্সিতে কাজ করছে। এখন জয়েন্টের ক্ষেত্রে তুমি যদি মনে করো রিভেট দিয়ে করো, সেই ক্ষেত্রে তার একটা এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারো। আবার যখন তুমি ওয়েল্ডিং করবে তখন তার একটা এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারো। তাহলে ওইখান থেকে তোমরা দেখবা যে আসলে কার এফিসিয়েন্সি বেশি, তাহলে সেইটাই তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট জয়েন্ট হিসেবে চিন্তা করতে হবে। ঠিক আছে, এখান থেকে দেখো যদি আমি রিবেট দিয়ে করি তাহলে সেক্ষেত্রে আমাদের রিবেট করার কারণে কিন্তু ওখানে একটা ছিদ্র হইলো। ঠিক আছে, ছিদ্র হওয়ার কারণে ওখানে রিবেটের কারণে ছিঁড়ে যেতে পারে, প্লেটটাও টিয়ারিং হইতে পারে, অথবা শেয়ারিং ফোর্সের কারণে ছিঁড়তে পারে। তিনটা কন্ডিশন আছে। এই জন্য এখানে রিবেটের জয়েন্টের ক্ষেত্রে এফিসিয়েন্সি যখন ক্যালকুলেট করবো সেটা হচ্ছে মিনিমাম যেটা সেটা। আর তোমরা সিঙ্গারের বইতে আরেকটু দেখতে পারো আর কি, ওইখানে একদম ক্লিয়ারলি বলা আছে যে জয়েন্ট এফিসিয়েন্সি বলতে যেটা বোঝাইছে সেটা হচ্ছে স্ট্রেংথ অফ জয়েন্ট ডিভাইড বাই স্ট্রেংথ অফ সলিড প্লেট। এটা হচ্ছে মেইন। ঠিক আছে, আমি প্রথমেই একবার একটা ফর্মুলা দেখাইছিলাম, স্ট্রেংথ অফ জয়েন্ট। ওই যে জয়েন্টটা আমরা করলাম, মনে করো এখন এমন ফিলার ম্যাটেরিয়াল দিয়ে আমি একটা ওয়েল্ডিং করলাম যার স্ট্রেংথ হচ্ছে কম, আর নরমালি ওই প্লেটের যে স্ট্রেংথ সেটা আমি মনে করো পাইছি হচ্ছে 200 মেগাপাস্কেল। আর ওয়েল্ডিং এর জন্য যে ওয়েল্ডেড কি বলে ফিলার ম্যাটেরিয়াল আমরা ইউজ করলাম, তার জন্য জয়েন্টের জন্য আমরা ইয়ে পাইলাম কি বলে স্ট্রেংথ পাইলাম হচ্ছে অথবা 100। তাহলে 100 কে আমি যদি 200 দ্বারা ডিভাইড করি তাহলে আমাদের এফিসিয়েন্সি কিন্তু 50% ওই জয়েন্টের। তার মানে স্যার, মানে প্লেটের তুলনায় আমার যে জয়েন্টটা সেটা কতটুকু জয়েন্টের যে স্ট্রেংথ, জয়েন্টের একটা স্ট্রেংথ থাকবে। ঠিক আছে, আর একটা হচ্ছে প্লেটের স্ট্রেংথ থাকবে। এখন যদি আমার প্লেটের স্ট্রেংথটা চেয়ে জয়েন্টের স্ট্রেংথ কম হয় তাহলে জয়েন্ট এফিসিয়েন্সি কমে যাবে। আর যদি মনে করো জয়েন্টের চেয়ে মানে প্লেটের চেয়ে তোমার যদি জয়েন্টের স্ট্রেংথ অনেক বেশি হয়, আলটিমেটলি কি হবে, তখন কিন্তু প্লেট নিজেই ফেলিউর হবে, টিয়ারিং হয়ে যাবে। ঠিক আছে, অতএব ওইটা আমার চিন্তা করে লাভ নেই। 100% পর্যন্ত আমি চিন্তা করবো যে 100% যেন ম্যাচ করে, তাহলে অবশ্যই আমাকে জয়েন্টের স্ট্রেংথটাকে প্লেটের স্ট্রেংথের চেয়ে বেশি রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে উপরে থাকবে জয়েন্টের স্ট্রেংথ আর নিচে থাকবে প্লেটের স্ট্রেংথ। যেমন এখানেও কিন্তু রিবেট জয়েন্টের কিন্তু জয়েন্টের ক্ষেত্রে কি পরিমাণ লোড সে ক্যারি করতে পারে, নিচে হচ্ছে প্লেট কি পরিমাণ লোড ক্যারি করতে পারে। ঠিক আছে, সেম, তাহলে জয়েন্ট ডিভাইড বাই প্লেট, জয়েন্ট ডিভাইড বাই প্লেট, এটা করলেই হবে। এখন তোমাদের ওভারঅল কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, আমি তাহলে উত্তর দেব। 30.4 নম্বর ম্যাপটা দেখেন তো। 30.4 এটা না স্যার, পরে স্যার এই তো এখানে যে আমাদের টিভি এর কথা বলা হয়েছে। ও আচ্ছা, একটা হচ্ছে এ এর থিকনেস হচ্ছে, দেখো এ এর থিকনেস হচ্ছে 10 মিমি। ঠিক আছে, আর বি এর থিকনেস হচ্ছে 15 মিমি। এর ক্ষেত্রে তো 15 মিমি। স্যার এখানে যে 1.5 এস এর এখানে যে 1.5 ব্যবহার করছেন, এটাকে আমি যদি 10 মিলিমিটারের জন্য যখন ধরছি আমি হচ্ছে 70% এস, ঠিক আছে, মানে 0.7 এস, তাহলে বি এর জন্য তার দেখো এটা হচ্ছে 10 মিলিমিটারের জন্য 0.7 এস, তাহলে 15 মিলিমিটারের জন্য কত হবে 0.7 এস ইনটু 15 ডিভাইড বাই 10। ঠিক আছে, তাহলে 0.7 এস ইনটু 15 ডিভাইড বাই 10 মানে হচ্ছে 1.5। আচ্ছা ঠিক আছে, এখানে আসলে 1.05 লিখছে কেন? ও আচ্ছা, এটা তো 1.05 এ আসে স্যার, 1.05 এ আসে। 0.7 দিয়ে যখন আমি মাল্টিপ্লাই করেছি 1.5 টা তখন চলে আসছে 1.0। ঠিক আছে, কিন্তু এই 1.5 টা আসছে আমার থিকনেসের জন্য আর কি। উপরেরটাকে আমি যদি 10 মিলিমিটারকে যদি
এস ধরি তাহলে সেক্ষেত্রে এটা আসবে 1.5 এস, এটা মাথায় রাখতে হবে। আর কোনো কোশ্চেন বোধহয় নাই নাকি?